প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে সহযোগিতা করবেন। ঘুম ভাঙতেই ধরফরিয়ে উঠে বসলো রোজা। জোরে জোরে শ্বাস নিতে নিতে ডান হাতে নিজের ঠোঁট ছোঁয়ালো। হাঁপড়ের ন্যায় বুক ওঠানামা করছে। আশেপাশে তাকিয়ে নিজেকে একটা রুমে আবিষ্কার করলো। তার মানে সে টিনার বাড়িতে আছে, কিন্তু সে তো সিয়ামের ওখানে ছিল। তাহলে এখন এখানে কিভাবে এলো? আর আর ওই স্পর্শ, ওই চুমু বাস্তব নাকি কল্পনা তার? রোজা দুই হাতে মাথার এলোমেলো চুল খামচে ধরলো। মনে করার চেষ্টা করলো যেগুলো অনুভব করেছে ওগুলো আসলেই সত্য নাকি কোনো দুঃস্বপ্ন। কিন্তু ওই রসুন মির্জা তাকে কিস করবে কেন? উনি তো জানে তাকে তামিম চায়, তারপরও কেন তাকে স্পর্শ করলো? কোনো প্রশ্নের উত্তর পেল না রোজা। সে লম্বা শ্বাস নিয়ে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে নামলো। পরনে এখনও গত রাতের লেহেঙ্গা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। কোনো মতে গায়ে সুতির গাউন চাপিয়ে দৌড়ে বাইরে গেল। টিনাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সকাল হওয়া সত্ত্বেও মানুষজন গিজগিজ করছে, কেননা আজ এ বাড়ির একমাত্র কন্যার বিয়ে। টিনা টিনা রোজা ছুটে তার বান্ধবীর ঘরে এসে দেখে একজন ভদ্রমহিলা টিনাকে খাবার খাইয়ে দিচ্ছে। একটু পরই পার্লার থেকে লোকজন আসবে। বান্ধবীকে দেখে টিনা মুখের খাবার শেষ করে আওড়ালো, ঘুম ভেঙেছে তবে? যা নাস্তা করে আয়। রোজা এগিয়ে এলো, পরে করছি, তার আগে তোর সাথে কিছু কথা আছে। টিনার খাওয়া শেষ হতেই ভদ্রমহিলা বাহিরে যান। রোজা তড়িঘড়ি করে বান্ধবীর গা ঘেঁষে বসলো এবং এক হাত চেপে ধরে জিজ্ঞেস করলো, রাতে আমি কোথায় ছিলাম টিনা? কোথায় ছিলি মানে? তুই তো এখানেই ছিলি। না মানে আমরা তো ওই বাড়িতে ছিলাম। হ্যাঁ ছিলাম, কিন্তু পরে চলে এসেছি তো। আমি কিভাবে এসেছি? ঘুমিয়ে ঘুমিয়ে। মানে মানে তুই মেহেদি দেওয়ার সময় সোফাতে ঘুমিয়ে গিয়েছিলি, তারপর ওই অবস্থাতেই এখানে নিয়ে আসা। তোকে তো আর ওখানে রেখে আসা যেত না। তবে ফায়জা জেদ করছিল তোকে মির্জা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুই রাগ করবি দেখে আর বাড়াবাড়ি করেনি। বান্ধবীর কথা শুনে রোজার কপাল কুঁচকে গেল। সে তড়াক করে নিজের দুই হাতের দিকে তাকায় এবং চোখ বড় বড় হয়ে যায়। ফর্সা হাতে একদম নিখুঁতভাবে মেহেদি দেওয়া, চমৎকার একটা ইউনিক ডিজাইন। সিম্পল হয়ে খুব সুন্দর লাগছে। মাঝখানে ইংরেজিতে আর লেখা। ভাবলো তার নামের প্রথম অক্ষর, কিন্তু সে কখন তার হাতে মেহেদি দিয়ে নিয়েছে তার তো কিছু মনে পড়ছে না। দেখ রোজা, তোর হাতে কত গাঢ়ভাবে মেহেদির রং লেগেছে, তার মানে তোর হবু স্বামী তোকে খুব ভালোবাসবে। রোজা কিছু না বলে চুপ করে থাকলো। আপাতত তার মাথা ফাঁকা। গত রাতের কিছু মনে করতে পারছে না। আদৌ সে সঠিক নাকি ভুল ওটাও বুঝতে পারছে না। কেমন জানি সব কিছু গুলিয়ে গেল। সে দীর্ঘশ্বাস ছেড়ে জানতে চাইল, আমার আশেপাশে তখন ওই রুশান মির্জা ছিল? টিনা দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, উনি তো অনেক আগেই ওখান থেকে চলে গিয়েছিল। কিন্তু আমার এসব মনে পড়ছে না কেন? আমি কখন মেহেদি দিয়েছি এটাও মনে নেই, কারণ তুই নেশা করেছিলি তাই মনে নেই। হোয়াট? বান্ধবীর মুখে এমন কথা শুনে রোজা স্তব্ধ হয়। সে নেশা করেছিল মানেটা কি? তুই তখন কিছু একটা নিয়ে খুব খুশি হয়েছিলি, তারপর রেড জুস ভেবে রেড ওয়াইন খেয়ে নিস। ততক্ষণে সবার মেহেদি দেওয়া ডান, শুধু তুই দিসনি। তাই ফাজা তোকে ধরে বসেছিল আর একজন মেহেদি দিয়ে দেয়। এরপর ওখানেই ঘুমিয়ে পড়িস, তাই কিছু মনে নেই তোর? রোজা থমথমে মুখে বান্ধবীর দিকে তাকিয়ে শুধালো, তুই সত্যি বলছিস তো? আমি কেন মিথ্যে বলবো? বিশ্বাস না হলে তোর বোনকে গিয়ে জিজ্ঞেস কর। রোজার মাথা ব্যথা করছে, তাই সে আর কিছু না বলে চুপচাপ উঠে চলে গেল। রুমে এসে নিজের ফোন খুঁজে বের করলো এবং মেসেজ চেক করে দেখে রুশানকে সে কোনো মেসেজ করেনি। লোকটার নাম্বারই তো নেই। তার মানে সে ওগুলো স্বপ্ন দেখেছে? রোজার মাথা ব্যথা আরও বেশ বেড়ে গেল। সে সব কিছু একদিকে রেখে জোরে শ্বাস নিয়ে বাহিরে যায়। বাড়ির মেইন গেটের সামনে বরকে আটকানো হয়েছে। টিনার কাজিনদের দাবি টাকা। অবাক করার বিষয় হচ্ছে তাদের মাঝে রোজা নেই। এটা দেখে সিয়াম কিছুটা অবাক হয়েছে। সে ভেবেছিল হয়তো রোজা গেট ধরে ঝামেলা করবে তার সাথে, কিন্তু মেয়েটা এসবের আশেপাশেও নেই। সিয়াম কথা না বাড়িয়ে চুপচাপ টাকা দিয়ে দেয়। মেয়েগুলো টাকা পেয়ে হাসি মুখে কাঁচি এগিয়ে দেয় দুলাভাইকে। সিয়াম ফিতা কেটে ভেতরে প্রবেশ করলো।
আশেপাশের কয়েকজন গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। এত ভিড়ের মাঝেও একজনের তীক্ষ্ণ নজর কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে চলেছে। তবে তাহার দেখা পেল না। ফায়জা বরযাত্রী হয়ে এসেছে। সে ভেতরে ঢুকে সবার আগে মা বাবা ও আপুকে খুঁজতে লাগলো। একটু পর মা বাবার দেখা পেয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরে কথাবার্তা বলল। তার আপু কোথায় আছে এটা জিজ্ঞেস করতেও ভুলল না। আপু? রোজা চাদরের নিচে মাথা ঢুকিয়ে শুয়েছিল। সে সময় ছোট বোনের কণ্ঠস্বর শুনে তড়িঘড়ি করে চাদর সরিয়ে পাশে তাকায় এবং মুগ্ধ হয়। ফায়জার পরনে লাল জামদানি শাড়ি, 2 হাতে ম্যাচিং চুড়ি, স্বর্ণের বালা ও মাথায় ব্রাউন রঙা হিজাব ওড়না সুন্দর করে বাঁধা, ফর্সা মুখে হালকা সাজ। তার ছোট বোনটা হুট করেই বড় হয়ে গেল। দেখে বোঝা যায় সে একজনের বউ, মির্জা পরিবারের বৌমা। রোজা আনমনে হেসে উঠে বসতেই চোখমুখ কুঁচকে এক হাতে পেট চেপে ধরল। ফায়জা এগিয়ে এসে চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে? পেট ব্যথা করছে কেন তোর? কেন মাসে মাসে পেট ব্যথা হয়? ফায়জা কিছুক্ষণ চুপ থেকে আওড়ালো, মেডিসিন নিয়েছিস? ফায়জা আপুর গলায় হাত ছুঁয়ে বলে, শরীর তো গরম আপু, জ্বর এসেছে সামান্য। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। রেডি হবি না? সবাই তো চলে এসেছে। ভালো লাগছে না, মেজাজ খিটখিটে। বাইরে গেলে অহেতুক ঝামেলা হবে, তার উপর তোর দেবর আবার পেছনে লাগবে। তার চেয়ে বরং এখানেই থাকি। আর কাউকে বলবি না আমি এই রুমে আছি। একমাত্র সখীর বিয়ে। আর তুই এভাবে বিছানায় পড়ে থাকবি? সেটা হবে না, আমার সাথে বাইরে যেতেই হবে। ওঠ। ফায়জা বোনের হাত ধরে টেনে নামায়। রোজা চোখ মুখ কুঁচকে বিরক্তিকর কণ্ঠে বলল, আমাকে না জ্বালিয়ে তোর স্বামীকে জ্বালা যা। ওনাকে পরে জ্বালাবো, আগে তোকে জ্বালাই। বড় বোনকে ঠেলে ঠুলে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। রোজার কিছু ভালো লাগছে না, সাজতেও ইচ্ছে করছে না। তাই সে শুধু কালো রঙের গাউন পরল। চুলগুলো খোলা করে চোখে শুধু কাজল দিল। ওড়নাটা ভালো করে গায়ে দিয়ে ফায়জার দিকে তাকায়, নিয়ে রেডি। ফায়জা সরু চোখে তাকিয়ে আওড়ায়, ব্যাস এতটুকুই? এতটুকুই। আটা ময়দা মাখতে ইচ্ছে করছে না। আর আমি কোনো ছেলের নজরে পড়তে চাই না। এমনিতেই কম ঝামেলার মধ্যে পড়িনি। সো নো সাজ, নো ফ্যাশন। ফায়জা কিছু না বলে আপুর সাথে রুম থেকে বেরিয়ে গেল। তারা দুইজন টিনার রুমে গিয়ে মেয়েটাকে নববধূ বেশে দেখল এবং কয়েকটা ছবিও তুলে নিল। কিছুক্ষণ গল্প করে ড্রয়িং রুমে আসতেই রুহান বড় বড় পা ফেলে এগিয়ে এলো। কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? আমি কতবার কল করেছি। ফায়জা থমথমে মুখে কিছু বলতে যাবে তখনই রোজা ছ্যাদ করে উঠল, এমন ভাব করছেন যেন আপনার বউ পালিয়ে যাবে। রুহান শালি সাহেবার দিকে তাকিয়ে আওড়ালো, আমার বউ না পালালেও তুমি তাকে নিয়ে পালাতে পারো। বিকজ তোমার কোনো গ্যারান্টি নেই। নষ্টা খাজা। একদম নষ্টা খাজা বলবেন না, নয়তো আপনাকেও রাস্তার পাতি মাস্তান বলে ডাকবো। আর আপনার শত্রুকে আপনার ব্যাপারে সব বলে দিব। তোমার বোনকে বিধবা বানানোর জন্য প্ল্যান করছো, তাই তো? হ্যাঁ তাই। রোজা বিড়বিড় করতে করতে সেখান থেকে চলে যায়। রুহান অর্ধাঙ্গিনীর হাত ধরে নিয়ে যেতে যেতে আওড়ালো, তোমার ওই দজ্জাল আপুকে কোথায় কুড়িয়ে পেয়েছো বলো তো? নিশ্চয়ই রেল লাইনে। তাই তো রেলগাড়ির মতো মুখ ছুটে। তোমার ভবিষ্যৎ দুলাভাইয়ের কপালে অনেক দুঃখ আছে, কেননা সুন্দর জীবন তেজপাতা বানানোর জন্য তোমার বোনই সেরা। বাড়ি ভর্তি মেহমানরা গিজগিজ করছে। বরযাত্রীদের নাস্তা পানি খেতে দেওয়া হয়েছে। একটু পর বিবাহ বন্ধনের কার্যক্রম শুরু করা হবে। এত মানুষের ভেতর রোজার অস্বস্তি হচ্ছে। বাচ্চাদের চিৎকার চেঁচামেচির জন্য মাথা ব্যথা উঠে গেল। অদূর থেকে মৃদু আওয়াজে মিউজিক ভেসে আসছে। রোজা বাম হাতে পেট চেপে ধরে আস্তে ধীরে সিঁড়ি বেয়ে উঠে ছাদের দিকে যাচ্ছে। একটা রুম ফাঁকা নেই। তার জন্য বরাদ্দ করা রুমও আপাতত অন্য মেয়েদের দখলে। বাগানেও যেতে পারছে না। মা বাবা, টিনার মা বাবার সাথে কাজে ব্যস্ত, তাদের কাছেও যেতে পারছে না। ড্রয়িং রুমে বসার মতো পরিস্থিতি নেই। এতগুলো যুবকের মাঝে থাকতে তার মাথা ঘোরাচ্ছে। এখানে আবার মেয়ের থেকে ছেলেরাই বেশি। রোজা মাঝ সিঁড়িতে থামলো। হাঁটতে হাঁটতে তার পা কোমর অবশ হয়ে যাচ্ছে। বমি বমি ভাব লাগছে। সে কোনো মতে রেলিংয়ে হাত রেখে উপরে উঠে গেল। দুপুর প্রায় হয়ে এসেছে।
সময়ে ছাদে হয়তো কেউ নেই, সবাই নিচে ব্যস্ত। রোজা দরজা খুলে ছাদে প্রবেশ করে সামনে এগিয়ে যেতেই থমকে গেল। 5 জন যুবকের মাঝে একজনের চেনা মুখশ্রী চোখের পাতায় ভেসে উঠল। রোজা নিজেকে সামলিয়ে পেছনে ঘুরে চলে যেতে চাইলে তামিম ডেকে উঠল, রোজা। রোজা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে পেছনে না তাকিয়ে আওড়ালো, জি বলুন। তামিম সিগারেট ফেলে এগিয়ে আসতে শুধালো, এতক্ষণ কোথায় ছিলে? আপনাকে কেন বলবো? ঠিক আছে, বলতে হবে না। এদিকে এসো, তোমাকে আমার বন্ধুদের সাথে পরিচয় করে দেই। রোজাকে কিছু বলতে না দিয়ে হাতের কবজি চেপে ধরে বন্ধুদের কাছে নিয়ে যেতে লাগলো তামিম। রোজা রাগে গজগজ করতে করতে হাত ছাড়ানোর চেষ্টা করলো। হাত ছাড়ুন, আহ লাগছে। তামিম কোনো কথা না শুনে বন্ধুদের সামনে নিয়ে আসে মেয়েটাকে। হাতের ব্যথায় চোখের কোণে জল জমেছে রোজার। যে কোনো মুহূর্তে গাল দুটো ভিজে যেতে পারে। মিট মাই গার্লফ্রেন্ড, রোজা আহমেদ। ছেলেগুলোর মধ্য থেকে একজন এগিয়ে এসে রোজার সামনে দাঁড়িয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো রোজা। রোজা দাঁতে দাঁত চেপে মুখ ফিরিয়ে নিল। তামিম হাতের চাপ দ্বিগুণ করে ফিসফিসিয়ে আওড়ালো, হ্যান্ডশেক করো। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে রোজা চিল্লিয়ে উঠল, কেন করব? হ্যাঁ কেন করব? কি হন আপনি? আমাকে কি আপনি চাকর পেয়েছেন যখন তখন শুধু হুকুম করবেন? এই, আমি আপনার কোন জন্মের গার্লফ্রেন্ড? বন্ধুদের সামনে মিথ্যে বলতে লজ্জা করছে না? ওনাদের বলুন, আপনি কুকুরের মতো সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরেন। এই যে এখন আমাকে জোর করে নিয়ে এসেছেন এখানে। শুনে রাখুন মিস্টার, আপনার আর আমার কোনো সম্পর্ক নেই। সো নিজের সীমার মধ্যে থাকুন, নয়তো কি করবি? তামিম হাত দুটো মুঠো বন্দি করে রক্তিম চোখে রোজার দিকে তাকিয়ে আছে। রোজা কপাল চেপে ধরে জোরে শ্বাস নিয়ে ধীর কণ্ঠে আওড়ালো, দেখুন, আমি ঝামেলা করতে চাচ্ছি না, আমার শরীর ভালো লাগছে না। আপনি আপনার বন্ধুদের নিয়ে এখান থেকে যান, এসব বিষয়ে পরে কথা হবে। আমি একটু একা থাকব। ও, এখন কথাই না পেরে শরীর খারাপের নাটক করছো? রোজা তামিমের রাগান্বিত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর চুপচাপ বলে যেতে লাগলো। কিন্তু পারল না, পেছন থেকে কেউ তার ওড়না টেনে ধরেছে। রোজা তড়াক করে ঘাড় ঘুরিয়ে অচেনা যুবককে দেখা মাত্রই তার ডান হাতে চলল। থাপ্পড়ের শব্দে সবাই থমকে গেল। ফ্যাল ফ্যাল চোখে সামনে রাগে ফুঁসতে থাকা রমণীর দিকে তাকিয়ে রয়। তামিম ছুটে এসে রোজার বাহু চেপে ধরে দাঁতে দাঁত পেষল, কি করলে তুমি এটা? ওকে মারলে কেন? বেশ করেছি, দরকার হলে আরও মারব। রোজা। তামিম গর্জে উঠে হাত তুলল, কিন্তু তার হাত রোজার নরম গাল স্পর্শ করার আগ মুহূর্তেই একটা শক্তপোক্ত হাত এসে তার ডান হাতের কবজি চেপে ধরল। তামিম চমকে ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে অস্ফুট স্বরে আওড়ালো, ভাইয়া। রোজা ছলছল চোখে রুশানের দিকে তাকায়। রুশান ভাইয়ের হাত ছটকা মেরে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, ওর গায়ে হাত তোলার কারণ? তামিম নজর সরিয়ে ধীর কণ্ঠে বলে, ও আমার বন্ধুকে মেরেছে আর অহেতুক গালিগালাজ করেছে আমাকে। মেয়েটা তোর কাছে এসেছে, তোর বন্ধুদের সাথে মিট করতে চেয়েছে? না, আসলে আমি তাদের সাথে মিট করিয়েছি। নিশ্চয়ই জোর করে। তামিম প্রত্যুত্তরে কিছু বলল না। রুশান সবার দিকে তাকিয়ে হিসিয়ে আওড়ালো, গেট লস্ট। বাকিরা চলে যায়, কেননা তারা রুশান মির্জাকে চেনে এবং কখনো কথার খেলাপ করার সাহস করেনি। সবাইকে চলে যেতে দেখে রোজা তাচ্ছিল্যে সুরে বলল, বন্ধুদের কারণে কাপুরুষরাই মেয়েদের গায়ে হাত তোলে। ভাগ্যিস আপনার সাথে আমার বিয়ে হয়নি, নয়তো আমার জীবনটা শেষ হয়ে যেত। কেন জানি খুব আফসোস হচ্ছে, তবে আপনার জন্য নয়, আপনার ফিউচার ওয়াইফের জন্য। আপনাকে বিয়ে করার পর বেচারির কপাল পড়বে। আর হ্যাঁ, আপনার বউকে বলবেন আপনার বন্ধুদের সামনে ওড়না খুলে যেতে, তাহলে আর ওনাদের গালে থাপ্পড় পড়বে না। রুশান কপাল কুঁচকে তামিমের দিকে তাকিয়ে বলল, বন্ধুদের কাছে নিশ্চয়ই গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিস? তা প্রেমিকার ওড়না খুলে নিলেও বুঝি তোর কোনো আপত্তি নেই? উল্টো মেয়েটার ওপরই রাগ ঝাড়ছিস? এ কেমন ভালোবাসা? তামিম থমথমে মুখে বলল, ও আমাকে রাগিয়ে দিয়েছিল ভাইয়া, যা নয় তাই বলেছে। আমি তো শুধু মিট করাতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে সবার সামনে অপমান করেছে, তাই মাথা ঠিক ছিল না। সরি। আমাকে সরি বলছিস কেন? যাকে বলার দরকার তাকে বল। তামিম রোজার দুই গালে হাত রাখতে চাইলে
রোজা চট করে পিছিয়ে গেল। তামিম লম্বা শ্বাস নিয়ে বলল, সরি, আই এম রিয়েলি সরি জান, প্লিজ তুমি রাগ করো না। এই যে প্রমিস করছি আর এমন কখনো করব না। সরি, আমি খুব সরি। রোজা মুখ ফিরিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। রুশান তামিমের কাঁধে হাত রেখে আওড়ালো, নিচে যা, আমি ওকে বুঝিয়ে আসছি। তামিম একবার রোজার দিকে তাকিয়ে হনহনিয়ে চলে গেল। রোজার সামনে এগিয়ে গিয়ে দোলনায় বসতে বসতে বলল, ভাইয়ের হয়ে একদম ওকালতি করবেন না। ছাদে গোল টেবিল আর চেয়ার ছিল। রোশান কিছু না বলে চেয়ার টেনে নিয়ে বসলো। পায়ের ওপর পা তুলে সিগারেট বের করে ঠোঁটে চেপে লাইটার দিয়ে জ্বালিয়ে চুপচাপ ধোঁয়া উড়াতে লাগলো, যেন সে ছাড়া এখানে আর কেউ নেই। মানুষের হাবভাব দেখে রোজা বিড়বিড় করলো, সব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য। এই আপনার জন্যই আপনার ওই শয়তান ভাই আমার পিছু ছাড়ছে না, আর আপনিও আমাকে অন্য জায়গায় বিয়ে করতে দিচ্ছেন না। এসবের জন্য আমি দায়ী? ঠিক আছে, আমি সব কিছু ঠিক করে দিব। রোজা কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে আওড়ালো, শুনলাম গতকাল রাতে আপনার পার্সোনাল ফোন নাম্বার কেউ ভাইরাল করে দিয়েছে। এটা সত্য। হ্যাঁ, কে সে? কিছু জানতে পেরেছেন? আমার শত্রুর অভাব নেই, হয়তো তাদের মধ্যেই কেউ একজন করেছে। রোজা ঠোঁট কামড়ে কপাল কুঁচকে ভাবনায় পড়ল। চোখের পাতায় ওই ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠতেই চট করে বলল, গতকাল আপনি আমাকে কিস করেছেন? রোশান চোখ মুখ কুঁচকে আওড়ালো, হোয়াট ননসেন্স! আমি তোমার মতো একটা গুইসাপকে কেন কিস করতে যাব? রোজা কি বলবে বুঝতে পারল না, কারণ সে নিজেই শিওর না। শুনলাম গতকাল নেশা করেছিলে, তা নেশা এখনও কাটেনি? লেবু পানি নিয়ে আসবো? হয়তো স্বপ্ন দেখেছি। আমাকে নিয়ে স্বপ্নও দেখো? তা আর কি কি দেখেছো? শুধু চুমু খেয়েছি নাকি আরও কিছু করেছি? রোজার মাথা ভন ভন করে উঠল। সে কোনো মতে উঠে দাঁড়িয়ে চলে যেতে যেতে বলল, আপনার মাইন্ড কি নোংরা! তুমি আমাকে নিয়ে বাজে স্বপ্ন দেখতে পারো, আর আমি বাস্তবে বললেই দোষ? হ্যাঁ, আপনারই সব দোষ। এ কথা বলে হঠাৎ রোজা থেমে যায়। কপাল কুঁচকে মাথা নুয়ে গাউন উঁচু করে পায়ের দিকে তাকায়। ভুলবশত হিলের স্ট্র্যাপ খুলে গেছে। এতে বেশ বিরক্ত হয়। রোজা চোখ মুখ কুঁচকে নিচে ঝুঁকতে যাবে, তখনই খেয়াল করলো কালো সুটবুট পরিহিত যুবক এক হাঁটু গেড়ে তার পায়ের সামনে বসে স্ট্র্যাপ ঠিক করে দিচ্ছে। এটা দেখে রোজা বাকরুদ্ধ হয়ে যায়। অবিশ্বাস্য চোখে সিল্কে চুলের দিকে চেয়ে রইল। তখন শুনতে পেল গম্ভীর কণ্ঠস্বর, খুব শীঘ্রই তুমি অন্য কারোর হবে। পরবর্তী গল্প, তোকে ঘিরে সন্ধ্যা তারা 2, পর্ব 2। লেখিকা জান্নাত। বোন আর বয়ফ্রেন্ডের থেকে পাওয়া ধোঁকা সন্ধ্যা সহ্য করে নিলেও প্রতিনিয়ত তাদের চোখের সামনে দেখা আর পুরনো স্মৃতি ভেসে ওঠা তা ঠিক সহ্য হলো না সন্ধ্যার। জেসিকা যখনই তার সামনে আসে, সন্ধ্যার মনে পড়ে কি বাজেভাবেই না তাকে ঠকিয়েছে তারই আপন বোন। আমি সিঙ্গাপুর যেতে চাই, বাকি পড়াশোনা ওখানেই করব। খাবার টেবিলে বসে কথাটা বলল সে। রায়হান শেখ খাবার মুখে নিতে গিয়েও থেমে গেলেন। চামচটা নামিয়ে রেখে বললেন, তুই কি ডিসিশন নিয়েছিস? গম্ভীর কণ্ঠে বলল সন্ধ্যা। রায়সা বেগমের চোখ ছলছল করে উঠল। কতটা যন্ত্রণা নিয়েই না মেয়ে তার এই সিদ্ধান্ত নিয়েছে। তার রাগ নিয়ে পড়ল পাশের টেবিলে বসা জেসিকার দিকে। তিনি তৎক্ষণাৎ রাগ দেখালেন না, পাছে রায়হান শেখ রেগে যান এই ভয়ে। তবে খাবারের পাত্রটা সজোরে যখন জেসিকার প্লেটের সামনে রাখলেন, আর জেসিকা তার মুখের দিকে তাকানোর সাথে সাথেই যখন মুখ ঝামটা দিয়ে চলে গেলেন, তখন আর তাদের বুঝতে বাকি রইল না জেসিকা ছটপট মাথা নিচু করে ফেলল। সন্ধ্যা আর চোখে একবার তার দিকে দেখে আবার খাওয়ায় মনোযোগ দিল। রায়হান শেখ জেসিকাকে বাদ দিয়ে সন্ধ্যার দিকে চেয়ে আবার বললেন, কবে যেতে চাচ্ছিস? এই সপ্তাহখানেকের মধ্যে। আচ্ছা বেশ, আমি বন্দোবস্ত করছি। ওখানে আমার এক বন্ধু আছে, তুই তার বাসাতেই থাকবি। সন্ধ্যা মাথা নেড়ে হাত ধুয়ে উঠে পড়ল। জেসিকা তখন বলে উঠল, তুই আমার উপর রাগ করে বাড়ি ছাড়ছিস, তাই না? 2 পা এগিয়েই থমকে দাঁড়ালো সন্ধ্যা। পিছনে ফিরে বলল, তুমি যা করেছো তাতে রাগ করাটা কি স্বাভাবিক নয়? ঢোক গিলল জেসিকা। যাস না প্লিজ, এবারের মতো ক্ষমা করে দে। আই প্রমিস আর কখনো তোদের দুজনের মাঝে আসবো না। কাঁদো কাঁদো কণ্ঠে বলল সে। জেসিকার কথা শুনে সন্ধ্যার বেশ হাসি পেল। আমাদের মাঝে আসতে আর বাকি রাখলে কোথায়?
এসে তাকে কেড়েও নিলে। তবে সত্যি বলতে একটু থামল সে। আমার কিচ্ছু যায় আসে না এতে। জেসিকা অবাক হয়ে তার দিকে চাইল। সন্ধ্যা মাথা নেড়ে বলল, কিচ্ছু যায় আসে না, বিলিভ মি। ওই যে বলে না, রতনে রতন চেনে, এটাও ঠিক ওরকম। তুমি যেমন মানুষ নিজের জন্য পছন্দ করেছো, ঠিক তেমন দুজনেই চিটার, একেবারে পারফেক্ট ম্যাচ যাকে বলে। বলেই হেসে উঠল সে। জেসিকা রায়হান শেখের দিকে চাইল। তিনি যেন সব শুনেও না শোনার ভান করে যাচ্ছেন। সন্ধ্যার কথায় রাগ হলো তার। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। সন্ধ্যা, মুখ সামলে কথা বল। ভুলে যাস না আমি যে তোর বড় বোন হই। তুমি মনে রেখেছো সেটা? থতমত খেয়ে গেল জেসিকা। সন্ধ্যা আবার বলে উঠল, তুমি মনে রেখেছো তুমি যে আমার মায়ের পেটের আপন বড় বোন? যখন আরহানের সাথে মিলে আমায় ঠকাচ্ছিলে তখন মনে করেছিলে এটা? আমি যদি তখন তোমাদের হাতে নাতে না ধরতাম তবে তো দিনের পর দিন আমাকে এভাবেই ঠকিয়ে যেতে। তখন তোমার মনে পড়েনি একবারও যে ছোট বোনের সাথে তুমি অন্যায় করছো? এখন তোমার মনে হচ্ছে তুমি আমার বড় বোন আর আমার তোমাকে সম্মান দেওয়া উচিত? হাস্যকর এটা। একটা কথা বলি, মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কারো থেকে সম্মান পেতে গেলে না, তাকে আগে সম্মান দিতে হয়, সে হোক তোমার ছোট কিংবা বড়। কথাটা বলেই গটগট করে বেরিয়ে গেল সন্ধ্যা। পেছন থেকে রায়সা বেগম খোঁচা দিয়ে বলে উঠলেন, যার নিজের কোনো মান সম্মান নেই সে আবার অন্যদের থেকে সম্মান আশা করে। নোংরামো করার সময় তার সম্মান জাগেনি? যত্ত সব। তিনি আবার কিচেনে ঢুকে গেলেন। রায়হান শেখ খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। জেসিকার দিকে চেয়ে কিছু বলতে গিয়েও ফিরে আসলেন তিনি। হয়তো তাকে কিছু বলাই বৃথা এখন। তিনি চলে যেতেই জেসিকা রাগের চোটে জোরে টেবিলে একটা ঘুষি মারল। তোর জন্য সন্ধ্যা, শুধুমাত্র তোর জন্য বাবা মায়ের চোখে আমাকে দোষী হতে হলো। আমি তোকে ছাড়ব না। চুল টেনে ধরে বসে পড়ল চেয়ারে সে। আজ সন্ধ্যার ফ্লাইট, আর ঘন্টা দুয়েক পর সন্ধ্যা রেডি হয়ে বেরিয়ে পড়ল গাড়ি করে। রাইসা বেগম ভীষণ কানাকাটি করলেন। রায়হান শেখ সামনাসামনি না কাঁদলেন, তারও ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। জেসিকার ওপর থেকে নিচে নামেনি। সন্ধ্যা মাকে জড়িয়ে ধরে বলল, আপুর সাথে আর রাগারাগি করো না। অযথা কেন রাগ করবে বলো? যা হয়েছে তা তো ভালোর জন্য হয়েছে। কি বলছিস এসব? মাথা খারাপ হয়ে গেছে তোর? ভালোর জন্য হয়েছে মানে? ওরা তোকে ঠকিয়েছে, এটা ভালো হয়েছে? হ্যাঁ হয়েছেই তো। অমন চিটার যদি জীবনসঙ্গী হতো তাহলে তো আমার পুরো জীবনটাই শেষ হয়ে যেত, তাই না? তার আগেই তো সব ফাঁস হয়ে গেল, আর আমিও বেঁচে গেলাম অমন মানুষের হাত থেকে। এটা কি ভালো না? আমি অত শত বুঝি না জেসিকা কেন এমন করবে, কেন ঠকাবে। ওর একবার মনে হলো না সবাই সব জানলে ওর বাবার মান সম্মানের কী হবে? যেটা হয়ে গেছে সেটা তো আর পাল্টাতে পারবে না, তাই না? এমন নয় যে আমি ওদের ক্ষমা করে দিয়েছি, একদমই নয়। ক্ষমা করিসও না, ওরা ক্ষমা পাওয়ার যোগ্য না। কথা শেষ করে বাবা মাকে বিদায় জানিয়ে গাড়িতে উঠল সন্ধ্যা। গাড়ি চলতে শুরু করলো। জানলা দিয়ে একবার মুখ বার করে চাইল সে। রাইসা বেগমের বুকের ভেতরটা ধক করে উঠল। রায়হান শেখ ও চোখের পানি মুছলেন। বাইরের দুনিয়ায় উনি কঠোর স্বভাবের হলে কি হবেন, উনিও তো একজন বাবা। সন্ধ্যাকে এয়ারপোর্ট অবধি পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। সন্ধ্যা বারণ করেছে। এই কয়দিনে আরহান অনেকবারই সন্ধ্যার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। কারণটা ক্লিয়ার, রায়হান শেখের সাথে বিট্রে করার অপরাধে তার বাবার কোম্পানিতে বেশ ভালোই লসে রান করছে, যার জন্য আরহান মরিয়া হয়ে উঠেছে সন্ধ্যার সাথে সম্পর্ক ঠিক করতে। কিন্তু তা তো আর সম্ভব নয়। সন্ধ্যা তাকে পাত্তাও দেয়নি। গাড়িটা বাড়ির সীমানা পেরিয়ে ছুটে চলল গন্তব্যর দিকে। এয়ারপোর্ট পৌঁছাতে ঘণ্টাখানেক লাগবে। সন্ধ্যা গাড়ির কাছ নামিয়ে বাইরে তাকালো। আজ তার চিরচেনা শহর, তার দেশ ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। গাড়িটা অর্ধেক পথ অতিক্রম করতেই হঠাৎ করে তার গতি বেড়ে গেল। ড্রাইভার উতলা হয়ে সেটা আয়ত্ত আনতে চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সন্ধ্যা জিজ্ঞেস করলো, কি হয়েছে? ড্রাইভার ভয়ার্ত কণ্ঠে বলল, গাড়ির ব্রেক ফেল করেছে। হোয়াট? কয়েক মুহূর্তেই সন্ধ্যার মাথার মধ্যে খেলে গেল কয়েকটা কথা। আরহান, তোমায় আমি ছাড়ব না। প্রিয় দর্শক বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে সহযোগিতা করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি মূল্যবান। ধন্যবাদ।